হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে তিলের খাজা। মাত্র 2টি উপকরণে মচমচে মজাদার তিলের খাজা। মচমচে মজাদার তিলের খাজা বানানোর জন্য এখানে 1 কিলো তিল নিয়ে নিয়েছি। এই তিলটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। তিলের খাজা বানানোর জন্য তিলগুলোকে ভালোভাবে ঝেড়ে চেলে নিয়েছি যাতে কোনো ধুলোবালি না থাকে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তিলগুলোকে ঢেলে দিচ্ছি। এবার জালটিকে মিডিয়ামে রেখে তিলগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। তিলগুলা কিন্তু মুদির দোকান থেকে এনে ভালোভাবে চেলে ঝেড়ে নিয়েছি। এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, না হলে বালি থাকার সম্ভাবনা থাকবে। বালি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেজন্য এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ভাজার আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো ধুলোবালি না থাকে। কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভাজার পরে তিল ভাজা হয়ে গিয়েছে, লালচে করে ভেজে নিয়েছি। এবার তিলটাকে নামিয়ে নিচ্ছি। একটি বাটিতে আমি তিলগুলাকে ভাজা তিল ঢেলে রাখতেছি। এবার একই কড়াইতে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কিলো তিলের জন্য এখানে 500 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। এখন পানির সাথে গুড় মিশিয়ে নিচ্ছি। পানির সাথে গুড়গুলা মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটি বাড়িয়ে দিতে পারবে। তিলের খাজা কিন্তু গুড় দিয়ে না, আপনারা চিনি দিয়েও করতে পারবেন। এখানে আমি গুড় নিয়ে নিয়েছি। নেড়েচেড়ে ভালোভাবে গুড়টাকে রেডি করে নিচ্ছি। গুড় রেডি হতে হতে এখানে আমি আরেকটি প্রিপারেশনে চলে এসেছি। তিলের খাজা রেডি করার জন্য এখানে বড় সাইজের একটা পলি ব্যাগ নিয়ে নিয়েছি। এই পলি ব্যাগটাকে 2 সাইডে কেটে নিচ্ছি। পলি ব্যাগটাকে আমি 2 ভাগে কেটে নিয়েছি। এবার পলি ব্যাগের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল অথবা ঘিও দিতে পারবেন। এবার তেলটাকে ভালোভাবে ব্রাশ করে সব দিকে ছড়িয়ে দিচ্ছি। পলি ব্যাগের মধ্যে তেল মেশানো হয়ে গিয়েছে। এইদিকে আমাদের গুড়টিও হয়ে এসছে। এখন এখানে আমি 2 চিমটি খাবার সোডা দিয়ে দিচ্ছি। সেটি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। খাবার সোডা দিলে গুড়ের মধ্যে যে তিলের খাজাটা আমরা বানাবো সেটি খেতে ভালো লাগবে, অনেকটাই ক্রিসপি হবে। এখন আমাদের গুড় রেডি হয়েছে নাকি সেটি চেক করে দেখব। একটি বাটির মধ্যে কিছুটা নর্মাল পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে আমি কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। পানির মধ্যে গুড় দেওয়ার পরে যদি দেখেন গুড়টা শক্ত হয়ে গিয়েছে, তাহলে বুঝে নিতে হবে আমাদের গুড় রেডি হয়ে গিয়েছে। এখন আমাদের গুড় রেডি। এখন গুড়ের সাথে যে তিলটা আমি ভেজে রেখেছিলাম সেটি মিক্স করে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি কিন্তু একদম চুলার জাল বন্ধ করে অথবা নামিয়ে করবেন চুলা থেকে। এখন আমাদের গুড়ের সাথে তিল মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে তাড়াতাড়ি করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে যে প্লাস্টিকের মধ্যে আমি
তেল মাখিয়ে রেখেছিলাম সেটির মধ্যে ঢেলে দিচ্ছি। এই কাজটি কিন্তু দ্রুত করতে হবে। এখন আমি কিন্তু তিলের খাজা বানানোর জন্য তিল এখানে বেশি পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারবেন। এখন একটি বেলুনির সাহায্যে আমি এটাকে বেলে নিচ্ছি। এই কাজটি কিন্তু দ্রুত করতে হবে, না হলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তিল কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে, সেই জন্য এই কাজটি দ্রুত করতে হবে। একটি বেলুনির সাহায্যে আমি তিলের খাজাটিকে বেলে নিয়েছি। এখন কয়েক শিপ করে কেটে নিব। এই কাজটি কিন্তু গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে, কাটতে কষ্ট হবে। সেজন্য এই কাজটি কিন্তু গরম অবস্থায় খুব দ্রুত করতে হবে। তিলের খাজা আমি কিন্তু এই ছোট ছোট এই সাইজের করতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারবেন, বড় ছোট। এখন আমাদের তিলের খাজা হয়ে গিয়েছে, তিলের খাজা কমপ্লিট। আমি ছোট সাইজের করেছি, আপনারা চাইলে বড় ছোট যে যার মন মতো করতে পারবেন। খাওয়ার জন্য প্রস্তুত। ভিডিওটি পুরাই দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সাথে শেয়ার করব। পন্সের মিষ্টি বানানোর জন্য 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু খাঁটি গরুর দুধ। খাঁটি গরুর দুধ দিয়ে পন্সের মিষ্টি বানাবো আজকে। মিষ্টি বানানোর জন্য দুধগুলা বলক আসা পর্যন্ত জাল দিয়ে নিব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে গরুর দুধটি আমি ছানা কাটার জন্য চুলায় দিয়েছি, সেটা বলক আসতে শুরু করেছে। বলক আসার পর আমি দুধটি নামিয়ে নিচ্ছি। দুধটা নামানোর কিছুক্ষণ পরে এখানে সিরকা দিয়ে ছানা কেটে নিচ্ছি। আমি কিন্তু 2 চামচের মতো সিরকা দিয়েছি, দেখতে পাচ্ছেন ছানাটা কেটে আসছে। ছানা কাটার জন্য পরিষ্কার একটি সাদা সুতির কাপড় নিয়ে নিয়েছি। কেটে রাখা ছানাগুলা এখন আমি ছেঁকে নিচ্ছি। পানি দিয়ে ছানাটিকে ধুয়ে নিতে হবে। এরপর বাকি পানিগুলা এভাবে চিপে ফেলে নিচ্ছি। মিষ্টির শিরা বানানোর জন্য 1 লিটার পানি নিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 3টে এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার আমি ভালো করে শিরাটা ফুটিয়ে নিচ্ছি। মিষ্টি বানানোর জন্য যে ছানাটি আমি কেটে রেখেছিলাম সেটি পানি জড়িয়ে নিয়ে নিয়েছি। 3 ঘন্টার মতো পানি জড়াতে দিচ্ছি। এটা আমি দেখিয়ে দিচ্ছি।
দেখুন ছানার পানি একদম শুকিয়ে গিয়েছে। এখন ছানাটাকে মথে নিতে হবে। ছানা মথানোর আগে এখানে আমি 1 চামচ আটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মথে নিচ্ছি। ছানাটা কিন্তু এভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে মথতে হয়। ছানা ভালোভাবে মথে নেওয়ার পরে এখন মথে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এখন আমি এক সাইডে করে রেখে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। মিষ্টির বল বানানোর জন্য একটু প্রেসার দিয়ে করবেন এভাবে হাতের তালুতে। আপনাদের যদি মনে হয় খুলে যাচ্ছে তাহলে আর একটু ভালোভাবে মথে নেবেন। আমি একে একে সব বল রেডি করে নিচ্ছি। 1 লিটার দুধ থেকে আমি ছানা কেটে মিষ্টির জন্য বল করে নিয়েছি। এখানে আমি এই সাইজের করেছি। আপনারা মন মতো যে যার মন মতো সাইজ করতে পারবেন। এখানে আমার 11টি হয়েছে। ছোটো করেছি সেই জন্য আপনারা চাইলে বড় করতে পারবেন। এখন শিরার মধ্যে আমি একে একে বলগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দিব আস্তে আস্তে। চুলার জাল কিন্তু বাড়িয়ে দিতে হবে, মিডিয়ামে দিলে হবে না। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চুলার জাল হাইতে রেখে 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর চুলার জালটি বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে মিষ্টিগুলা কত সুস্বাদু লোভনীয় হয়েছে। মিষ্টি ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমাদের মিষ্টি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে কত সুন্দর লোভনীয় লাগতেছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি। পঞ্চের মিষ্টি দেখতে পাচ্ছেন। আশা করছি আমার এই ঝটপট মিষ্টি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। মাছের তেল রান্না করার জন্য এখানে আমি মাছের তেল নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে ভিতরে যে তিতটা থাকে ওটা বের করে নিয়েছি। পিঠটা যদি থেকে যায় তাহলে এই মাছের তেল খেতে তিতো লাগবে। আর এই বেলুনগুলোকে আমি ফাটিয়ে দিচ্ছি, না হলে রান্না করার সময় এগুলা ফেটে মুখের মধ্যে পড়ার সম্ভাবনা থাকে। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন এগুলো কিন্তু আমি খাটি নাই, শুধুমাত্র ময়লাগুলো বের করে ফেলছি। ময়লাগুলো বের করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের তেল রান্না করার জন্য যেসব মশলার প্রয়োজন এখানে এই মশলাগুলো নিয়ে নিয়েছি। সামান্য আদা আমি তেঁতুল করে নিয়েছি। 2টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি কুচি করে। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারবেন। নিয়ে নিয়েছি 4টে কাঁচামরিচ কুচি করে। ধনেপাতা কুচি করে নিয়েছি। কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। টমেটো একটা কুচি করে নিয়েছি। আর বেগুন নিয়ে নিয়েছি কুচি করে। আপনারা বেগুন চাইলে দিতে পারবেন, আর মন চাইলে বাদ করতে পারবেন।
মাছের তেলে রান্না করার জন্য প্রথমেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন মাছের তেলের জন্য দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এগুলো নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ। আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি এবার একটু ভেজে নিব, যেন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়, সে কারণে একটু ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজ আর আদা রসুন ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি লালচে করে, দেখে হয়তো বুঝতে পারতেছেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ আর মশলা, লবণ। এবার অল্প অল্প জল দিয়ে আমি সব মশলা কষিয়ে নিচ্ছি। সব মশলা ভালোভাবে 2 মিনিট কষিয়ে নিয়েছি। কষানোর পরে দিয়ে দিচ্ছি বেগুন আর টমেটো। বেগুন আর টমেটো দিয়ে আমি ভালোভাবে আরেকবার কষিয়ে নিব। বেগুন দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নিয়েছি। 2 মিনিট কষিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যেসব মাছের তেল আমি রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। মাছের তেল দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আর কিন্তু জল দিব না, জল বেরিয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে আরও 3 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছের তেল হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিব যে কাঁচামরিচ আমি ফালা করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এবার আরো 2 মিনিট রান্না করে নিব। এখন আমাদের মাছের তেল রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। এখন আমাদের মাছের তেল রান্না হয়ে গিয়েছে, পরিবেশন করার জন্য প্রস্তুত। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি হচ্ছে ছোট চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি, কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়িগুলা। এখন চিংড়ি মাছের মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদের গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে হলুদ আর লবণ। চিংড়ি মাছ ভাজা করার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। চিংড়ি মাছগুলো চাইলে আপনারা ভাজতেও পারেন, আবার নাও ভাজতে পারেন। চিংড়ি মাছ ভাজার কারণ হচ্ছে চিংড়ি মাছ যদি ভাজা হয় তাহলে কালারটি সুন্দর আসে, সেজন্য চিংড়ি মাছগুলো আগে রান্না করার আগে একটু ভেজে নিতে হয়।
চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজতে গেলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, সেটি দেখাচ্ছি আমি এখানে কি কি নিয়েছি। নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো, 4টে কাঁচামরিচকে ফালা করে নিয়েছি, কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের, রসুন নিয়ে নিয়েছি 2 চামচ, মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি 2 চামচ, জিরা গুঁড়া নিয়ে নিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি 1 চামচ। আমি এইসব মশলা চিংড়ি মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। যে তেলে আমি চিংড়ি মাছ ভুনা করেছিলাম সে তেলটিও দিয়ে দিয়েছি। এখন তেল গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু নেড়ে ছেড়ে ভাজা করার পর এখানে দিয়ে দিব রসুন। পেঁয়াজ আর রসুন দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি যে মশলা আমি রেখেছিলাম, সব মশলা দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিব। যে মশলা আমি চিংড়ি মাছের জন্য কষাতে দিয়েছি সেটি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। টমেটো দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে গিয়েছে, উপরে তেল বেশি উঠেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যে কাঁচামরিচ আমি ফালা করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই চিংড়ি মাছ রান্না করার জন্য বেশি মশলা ইউজ করি নাই, একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করে দেখিয়েছি। অনেকেই চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক কিছু দেয়, আমি বেশি কিছু দিই নাই। কম মশলা কম উপকরণে কিভাবে চিংড়ি মাছ মজা করে খেতে পারবেন সে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন আমাদের চিংড়ি মাছ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। আপনারা চাইবেন বাড়িতে কম মশলায় কম উপকরণে স্বাস্থ্যকরভাবে খাওয়ার জন্য। চিংড়ি মাছ কিন্তু মশলা কষানোর পরে চিংড়ি মাছ দিলে আর বেশি করে রান্না করা যাবে না। এখন আমাদের চিংড়ি মাছ হয়ে গিয়েছে। চিংড়ি মাছ কিন্তু বেশি রান্না করলে শক্ত হয়ে যায়। কম মশলায় কম উপকরণে আমাদের চিংড়ি মাছ বোনা হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমি কিন্তু বাড়িতে যেভাবে চিংড়ি মাছ বোনা করি, ছোটো চিংড়ি মাছ, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চতুর্মধু। মাত্র 4টি উপকরণের দ্বারাই এই চতুর্মধুটি বানানো হয়। চতুর্মধু বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ঘি, 500 গ্রাম গুড়, আর এখানে 500 গ্রাম মাখন, 500 গ্রাম মধু।
চতুর্মধু বানাতে গেলে কিন্তু 4টি উপকরণ একই মাপের একই মেজারমেন্টের লাগবে। কম বেশি হলে কিন্তু চতুর্মধু ভালো হবে না। চতুর্মধু বানানোর জন্য এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। মনে রাখতে হবে হাঁড়িটা কিন্তু এরকম উঁচু সাইজের হতে হবে, না হলে কিন্তু যখন রান্না করব চতুর্মধু তখন উতলায় পড়ে যাবে। সেজন্য একটু এরকম সাইজের নিতে হবে। এরকম বড় গর্ত টাইপের বড় হাঁড়ি নিতে হবে। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মধু। এরপরে দিয়ে দিচ্ছি ঘি। এরপর এখানে দিয়ে দিচ্ছি মাখন। মাখনটা কিন্তু খাঁটি হতে হবে, এটা কিন্তু খাঁটি মাখন। এখন দিয়ে দিচ্ছি এরপর সব শেষে দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দিলাম। অনবরত নাড়াচাড়া করে এটি নিয়ে রান্না করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিচ্ছি। প্রথম থেকে কিন্তু চুলার জালটি বাড়িয়ে দিতে হবে, শেষের দিকে যেয়ে কিন্তু কমাই দিতে হবে। এখন চুলার জাল বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিচ্ছি। এই চতুর্মধুটি কিন্তু শরীরের জন্য অনেক উপকারিতা দিবে। আমাদের বাড়িতে যদি বৃদ্ধ কেউ থেকে থাকে ওনাদেরকে খাওয়ালে ওনাদের স্বাস্থ্যের জন্য শরীরের জন্য অনেক উপকারে আসবে। এমনকি শীতকালীন সময় আমাদের ছোট থেকে বড় সবার সর্দি কাশি জ্বর হয়ে থাকে। আমরা সবাই যদি এই চতুর্মধুটা বানিয়ে খাই তাহলে সবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। এই চতুর্মধুটি ঘরে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থেকে থাকে ওনাদেরকে দিবেন, দেখবেন ওনাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকার আসবে। এই চতুর্মধুটি আপনারা বানিয়ে একটা কন্টেনারে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। আমি কিন্তু এখানে সব উপকরণ কিন্তু 500 গ্রাম করে নিয়েছিলাম। আপনারা চাইলে কম বেশি নিতে পারবেন। বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চতুর্মধুটি অনবরত নাড়াচাড়া করে নেড়ে ছেড়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। নাড়াচাড়া করতে করতে দেখতে পারবেন এক পর্যায়ে এই মিশ্রণটি ঘন হয়ে আসবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন এটা কতটা ঘন হয়ে গেছে। আমাদের চতুর্মধুটি পরিপক্ক হয়েছে নাকি সেটি চেক করার জন্য একটি বলে পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু আইস দিয়ে দিচ্ছি। পানি আর আইসের মধ্যে এখন চতুর্মধুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি কিছুটা। দিয়ে এবার চেক করে নিচ্ছি। পানির মধ্যে আইস দেওয়ার কারণ আপনারা খুব সহজে বুঝতে পারবেন চতুর্মধুটি হয়েছে নাকি। ঠান্ডা পানির মধ্যে তাড়াতাড়ি বোঝা যায়।
ঠান্ডা পানিতে কিছুক্ষণ রাখার পরে দেখতে পাচ্ছেন ছতুর মধুটি শক্ত হয়ে গিয়েছে। এখন আমাদের ছতুর মধু কমপ্লিট। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আমাদের ছতুর মধু হয়ে গিয়েছে। ছতুর মধু নেওয়ার জন্য এখানে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, প্লাস্টিক নিয়েছি আমি। আপনারা চাইলে কাঁচেরও নিতে পারেন। কাঁচে নিলে কিন্তু ছতুর মধুটা ঠান্ডা করে নিতে হবে। আর এখানে গামলায় কিছু পানি নিয়ে নিয়েছি। এখন আমি ছতুর মধু এই কন্টেনারে নিয়ে নিচ্ছি। এটা যেন গলে না যায় সেজন্য গামলায় পানি নিয়ে নিয়েছি, যেহেতু এটা প্লাস্টিক। এই ছতুর মধুটা আপনারা ঠান্ডা করেও নিতে পারবেন। আমি গরম গরম নিয়ে নিচ্ছি। ঠান্ডা করলে কিন্তু এটা জমে যায়, শক্ত হয়ে যাবে। সেজন্য আমি ঠান্ডা হওয়ার আগে গরম গরম নিয়ে ফেলতেছি। এখন আমাদের ছতুর মধু কমপ্লিট। ঠান্ডা করার জন্য আমি পানিতে বসিয়ে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এই ছতুর মধুটি কিন্তু শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে যাওয়ার পর এখানে বাতি যে ঘিটা থাকবে এটা বেশি আসবে, এটা আপনারা ফেলে দিতে পারবেন। এই ঘিটা কিন্তু আপনারা বাড়ির অন্যান্য রান্নায় ব্যবহার করতে পারবেন। এই ছতুর মধুটি কিন্তু আপনারা গরমকালে খেতে যাবেন না, গরমের মধ্যে খেলে কিন্তু আরও বেশি গরম লাগবে। এটা কিন্তু শীতকালের সময়, এটা কিন্তু শীতকালে খেলে অনেক ভালো হয় সবার জন্য। কিন্তু যাদের সর্দি কাশি জ্বর হয় তারা খেলে আরও বেশি ভালো হয়। কিন্তু শীতকালীন সময় যাদের সর্দি কাশি জ্বর হয় ওনাদের যদি বানিয়ে খাওয়ানো যায় তাহলে ওনাদের সর্দি কাশি জ্বর অনেক দ্রুত সেরে যাবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমাকে এত সুন্দর করে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাঁচা আমের কুচি আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি আমাদের গাছ থেকে পাড়া। এবার একে একে সব আমের বাকলগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছি, কাটার পরে কিন্তু আর ধুতে হবে না। এখন আমাদের সব আমের বাকল ছোলা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি কুচি করে সাইজ করে নিচ্ছি। আমি এইভাবে সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারবেন। কুচি আমের আচার বানানোর জন্য আমাদের আম কুচি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কুচি করে নিয়েছি, এটিকে সাইজের করেছি। এবার এই আমের সাথে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। এবার এই চিনিগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের চিনি মেশানো হয়ে গেছে কুচি আমের সাথে। এখন এই আমটি আমি রেখে দিব যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। চিনি গলে যাওয়া পর্যন্ত আমটি আমি এভাবে রেখে দিব। কুচি আমের আচারের জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে 3টা শুকনো মরিচ নিয়েছি, এখানে 1 চা চামচ মুড়ি নিয়েছি, এখানে 5 ফোড়ন নিয়েছি 1 চা চামচ। এখানে কিন্তু বেশি পরিমাণের মশলা আমি নিই নাই, অল্প করে নিয়েছি। বেশি মশলা এখানে প্রয়োজন নাই, খুব অল্প মশলাতে হয়ে যায়। এখন সব মশলাকে আমি
চুলার জাল মিডিয়ামে রেখে একটু গরম করে ভেজে নিয়েছি। এবার এই মশলাটিকে আমি গুঁড়ো করে নিচ্ছি। চিনির সাথে কিছুক্ষণ আমগুলো রাখার পরে দেখতে পাচ্ছেন চিনি গলে গিয়েছে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িটি আমি শুকিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের তেল আর পানি দিব না। এই গলে যাওয়া চিনির মধ্যে আমি আমটিকে সিদ্ধ করে নিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে আমগুলোকে সিদ্ধ করে নিব। চুলার জাল মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়েচেড়ে আমগুলোকে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। ভিনেগার দিয়ে আমি আবারও নেড়েচেড়ে রান্না করে নিব। ভিনেগার দেওয়ার ফলে আম কিন্তু নষ্ট হবে না, অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। যে মশলাটি আমি রেডি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ আর স্বাদ মতো লবণ, দুটোই একসাথে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে আমি পানি আরো টানিয়ে নিব। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আচারটিকে ভালোভাবে নেড়ে ছেড়ে আর একটু টানিয়ে নিচ্ছি। এখন আমাদের কাঁচা আমের কুচি আচার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পানি একদম টেনে গেছে। এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে কিন্তু আর একটু শুকিয়ে যাবে। এখন আমাদের আচার কমপ্লিট, খাওয়ার জন্য প্রস্তুত। এই আচারটি কিন্তু আমাদের বাসায় ছোট বড় সবাই পছন্দ করে, একদম সহজে বানিয়ে ফেলতে পারবেন। এই কাঁচা আমের কুচি আচার কম মশলায় কম উপকরণে বাড়িতে বানিয়ে সবাই খেতে পারবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি হচ্ছে মজাদার মিষ্টি আমের আচার। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমের আচার বানানোর জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি। এগুলো আমাদের গাছের আম। যেহেতু আমি সারা বছরের জন্য আমের আচার সংগ্রহ করে রাখবো, সেই কারণে আমি এখানে বেশি করে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারবেন। আমের আচার বানানোর জন্য প্রথমেই আমি আগে আমগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিব। আমগুলোকে কাটার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি আমের বাকলগুলো কিন্তু ছেড়ে ফেলে দিই নাই, বাকল সহ আমি আচার বানাবো। আটিগুলো অনেক শক্ত হয়ে গিয়েছিল, সেজন্য আমি দা দিয়ে কেটে নিয়েছি। আপনাদেরকে কাটার ভিডিওটি দেখাতে পারি নাই, সেজন্য দুঃখিত। আমি আমগুলোকে একটু বড় সাইজের করেছি, আপনারা চাইলে ছোটও করতে পারবেন। আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। এবার আমগুলোকে আমি একটি গামলার মধ্যে রাখছি। ভালোভাবে পানি ছড়িয়ে একটি গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 3-4 চামচ লবণ দিয়ে দিয়েছি। সব মশলার সাথে আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
হলুদ আর মরিচ লবণ দিয়ে আমি আমগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এগুলোকে আমি রোদে শুকাতে দিব। একটি ডালার মধ্যে নিয়ে আমি এগুলোকে 2-3 ঘন্টা রোদে শুকিয়ে নিব, যেন আমার গায়ে যে পানি ভাবটা আছে সেটি শুকিয়ে যায়। আপনাদের কাছে যদি রোদ না থাকে তাহলে আপনারা ফ্যানের নিচে দিয়েও শুকাতে পারবেন। আমি রোদে এগুলো শুকাতে দিব। আমের আচার বানানোর জন্য যে আমটি আমি রোদে শুকাতে দিয়েছিলাম, এখন 3 ঘন্টা পরে নিয়ে আসছি। রোদ কম ছিল সেজন্য একটু কম শুকিয়েছে, কিন্তু আমের গায়ে পানি শুকিয়ে গিয়েছে, তাতেই হবে। আমের আচার বানানোর জন্য আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। ধনে দিয়ে দিচ্ছি 1 চামচ, মেথি দিয়ে দিচ্ছি 1 চামচ, মুড়ি দিয়ে দিচ্ছি 1 চামচ, কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এবার এই মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। আচারের জাল কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি যেহেতু জাল করব সে কারণে মরিচ একটু বেশি দিয়েছি। এই মশলাগুলো একটু মোটা, এগুলো বাছতে একটু সময় লাগে, সে কারণে এগুলো আগে দিয়ে দিচ্ছি। এগুলো আগে একটু ভেজে নিচ্ছি। এগুলো একটু ভেজে গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1/2 চা চামচ কালো জিরা। এবার আর একটু নেড়ে নিব। এই মশলাটি আপনারা বানিয়ে সংগ্রহ করে রাখতে পারবেন। এখন আমাদের মশলা ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। আমের আচার বানানোর জন্য প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে শুকিয়ে ভালোভাবে সরিষার তেল দিয়ে দিয়েছি 1 কাপ। আচারে কিন্তু সরিষার তেল দিতে হয়। এরপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এরপরে দিয়ে দিচ্ছি রসুন 1.5 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে একটু ভেজে নেব। সরিষার তেলে যখন আমি রসুন আর আদা দিয়েছি, এখন এইভাবে বাবলের মতো হয়ে গিয়েছে। এবার যে আমটি আমি শুকিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। সব আম আমি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নিব তেলের সাথে। তেলের মধ্যে আমি আমটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ সরিষা বাটা। এখানে আমি কালো সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারবেন। সরিষা আপনারা কম বেশি দিতে পারবেন। সরিষা বাটা দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আমের সাথে। সরিষা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গুড় আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। গুড় আর চিনি দিয়ে আমি আবারও মিশিয়ে নিব। গুড়টাকে আমি কিন্তু ভেঙে নিয়েছি, ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়। এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দিলে আপনারা আচারটি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিনেগার দিয়ে আবারও নেড়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। বিট লবণ আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আর যে স্পেশাল মশলা আমি বানিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ ভাঙা। এখানে আবারও নেড়ে চেড়ে নিব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আচারটি কত লোভনীয় লাগতেছে। এখন আমি আরও কিছুক্ষণ আমটি সিদ্ধ করে নিব। এখানে আমি আস্ত রসুন দিয়ে দিচ্ছি 5টা। এখন রসুন দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে নিব।
আচারে আস্ত রসুন দিলে আচারের টেস্টটা কিন্তু আলাদা আসে। এখন আমাদের মজাদার সুস্বাদু আমের আচার হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটি কত সুন্দর এসছে। এই আচারটি কিন্তু গরমা গরম খেলে কোনো স্বাদ পাবেন না, ঠান্ডা করে 2-1 দিনের পরে খাবেন, দেখতে পারবেন আচারটি অনেক মজার। এই পর্যায়ে আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি। এখন আমাদের মজাদার আমের আচার কমপ্লিট, খাওয়ার জন্য প্রস্তুত। কাঁচা আমের সিজন কিন্তু শেষ হয়ে আসছে, তাই বাড়িতে চটপট বানিয়ে ফেলুন কাঁচা আমের আচার। আশা করছি আমার এই আচারের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলে আরও অনেক আচারের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন চ্যানেলে। আর যারা আমার রেসিপি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের কাঁচা আমের আইসক্রিম হয়ে গিয়েছে। কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য এখানে 2টা আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে কেটে নিচ্ছি। একটি চাকুর সাহায্যে আমি বাকলগুলোকে ছুলে নিচ্ছি। আমের মধ্যে অনেক কষ থাকে, সেজন্য আমি পানিতে ভিজিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরেকটি আমও ছুলে নিচ্ছি। এখন আমি আম দুটোকে ছোট ছোট করে সাইজ করে নিচ্ছি। যে কোনো সাইজ করা যাবে, সাইজের কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এবার আমের যে আটিটা আছে সেটা ফেলে দিচ্ছি। আমি দুটোটা আম এভাবে কেটে নিচ্ছি। এবার আমগুলোকে আমি আবারও পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানির মধ্যে দিয়ে আমগুলোকে আমি আবার 2বার ভালোভাবে ধুয়ে নিব। আমগুলোকে আমি ভালোভাবে 2বার ধুয়ে নিয়েছি ভালো করে, যাতে আমের কষ থাকে যে সেটি চলে যায়। একটি হাঁড়িতে 1/2 কাপ পানি দিয়েছি। এবার ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এই আমগুলোকে আমি সিদ্ধ করে নিব। যে আমটি সিদ্ধ করার জন্য চুলায় দিয়েছি সেই আমটি এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটি আমি বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে এখন আমগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। আইসক্রিমের জন্য আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা আমি ফাটিয়ে 2 ভাগ করে নিয়েছি। নারকেলের 2 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিচ্ছি। নিয়ে একটি নারকেল কোড়ার সাহায্যে আমি এটাকে কুড়িয়ে নিচ্ছি। এভাবে এভাবে করলে দেখতে একটু সুন্দর লাগে, সে কারণে এরকম করা। এখন আইসক্রিমের জন্য নারকেল কাটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ওখানে যে সিদ্ধ করে আম রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি আমের পানি সহ। যে পানি আমি সিদ্ধ করার জন্য আমের সাথে মিক্স করেছিলাম সেই পানি সহ দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা জেনে বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখানে সামান্য করে বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিলে টেস্টটা একটু ভালো আসে। আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। মিল্কের ভিতর কিন্তু চিনি আছে, সেই কারণে আমি একটু চিনি কম দিয়েছিলাম। এখন সব উপকরণ আমি ব্লেন্ডার করে নিব। আইসক্রিমের জন্য যে আমার জুসটা আমি ব্লেন্ডার করতে দিয়েছিলাম সেটি হয়ে গিয়েছে।
আইসক্রিম জমানোর জন্য এখানে আইসক্রিমের কোন নিয়ে নিয়েছি। এখানে 6টি কোন আছে, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার যে নারকেলটি আমি রেখেছিলাম আইসক্রিমে দেওয়ার জন্য সেটি 6 ভাগে ভাগ করে দিচ্ছি 6টি কোণের মধ্যে। নারকেল দিলে খেতে ভালো লাগে, সেজন্য নারকেল দেওয়া, আপনারা না চাইলে স্কিপ করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি যে কাঁচা আমের জুসটা আমি রেডি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এবার আইসক্রিমের কাঠিগুলোকে বসাই দিচ্ছি। আমার আইসক্রিমের কাঠি লাগানো হয়ে গিয়েছে। এখন এই আইসক্রিমটি আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আইসক্রিম কিন্তু ভালোভাবে জমতে হবে, না জমলে কিন্তু কাঠিগুলো বের হয়ে আসবে। যে আইসক্রিমের কোন বা মোল্ডটা আমি ফ্রিজে ঢুকে রাখছিলাম ডিপের মধ্যে, সারা রাত ধরে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখন জমে গেছে। এখন আইসক্রিমের মোল্ডটা আমি পানির মধ্যে দিব, এপাশ ওপাশ করে একটু ভিজিয়ে নিচ্ছি। কাঁচা আমের আইসক্রিমটা আমি এপাশ ওপাশ করে ভিজিয়ে নিয়েছিলাম, এবার আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এখন আমাদের কাঁচা আমের আইসক্রিম হয়ে গিয়েছে। আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি আইসক্রিমের কৌটো থেকে 2টা আইসক্রিম বের করে নিয়েছি আর 4টা রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে, যখন প্রয়োজন হবে তখন বের করে নিব। আশা করছি আমার কাঁচা আমের আইসক্রিমটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি হচ্ছে আমসত্ত্ব। ভিডিও পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি 1 কিলোর মতো আম নিয়ে নিয়েছি। এই আমগুলো কিন্তু আমাদের গাছে, আপনারা কাঁচা আম দিয়েও আমসত্ত্ব করতে পারবেন। আমি পাকা আম দিয়ে করতেছি। পাকা আম দিয়ে করলে কি একটু ভালো হয়, মিষ্টি হয়, স্বাদটাও ভালো লাগে, সেজন্য পাকা আম দিয়ে করা। আপনারা কাঁচা আম দিয়েও করতে পারবেন। এরপর আমি আমগুলোকে ভালোভাবে একটু একটু করে ধুয়ে নিচ্ছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এবার চাকু দিয়ে কেটে নিচ্ছি। একটি চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। এরপর বাকলগুলোকে ছেড়ে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের করতে পারবেন, এটা কিন্তু কোনো সাইজ লাগে না। আমগুলোকে কাটার পরে আমি একটি বলের মধ্যে রাখতেছি। আপনারা কিন্তু আটিটা সহ দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এটা যেহেতু সিদ্ধ করব, সিদ্ধ করার সময় নিয়ে ফেলতে পারবো। সিদ্ধ করার পরে আটিটা নিয়ে ফেলা যাবে। এখন আটিটা সহ দিলাম। এইভাবে আমি সব আম একে একে কেটে নিব। আমসত্ত্ব করার জন্য যে আম আমি কেটেছিলাম সব আম কাটা হয়ে গিয়েছে। এবার একটি হাঁড়ি নিয়ে নিচ্ছি। হাঁড়িতে সব আম আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ 2 চা চামচ, চিনি দিয়ে দিয়েছি 3 চা চামচ। যেহেতু এগুলো পাকা আম, আপনারা চিনি চাইলে দিতে পারবেন, না চাইলে স্কিপ করতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এবার ঢাকনা দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি।
যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যে আম আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে, একদম পুরোপুরি গলে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। আমসত্ত্ব বানানোর জন্য যে আমকে আমি সিদ্ধ করেছিলাম সেটি ঠান্ডা করে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এখানে একটি বল নিয়েছি, বলের উপর একটি ঢাকা দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে আমকে আমি সিদ্ধ করেছিলাম সেটি ঢেলে দিচ্ছি। এবার হাত দিয়ে এভাবে চটকে নিব, চটকে ভালোভাবে এবার ঘুরাই ঘুরাই ম্যাসেজ করে নিচ্ছি। যাতে আমের রসগুলো নিচে পড়ে যায়। আমি সব আমগুলোকে ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়েছি। এই যে আমের আটিটাকে আর আমি এগুলা দেখতে পাচ্ছেন। এখন আমাদের সব আমের রস বের করা হয়ে গিয়েছে। এই আমের আটিটা আছে সেটিকে আমি ফেলে দিব, আর এখানে আমিষ আছে সেগুলোকেও ফেলে দিচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমের একটা পিউরি তৈরি হয়ে গেছে। আপনারা ঘনত্বটা বুঝতেছেন। এবার এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাঙা। গোটা শুকনো মরিচকে আমি ভেঙে গুঁড়া করে নিয়েছি। এবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটি তালা নিয়ে নিয়েছি, তালার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারবেন। আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে আমি চারপাশে মিশিয়ে নিচ্ছি, এভাবে ব্রাশ করে দিচ্ছি। একটি ব্রাশ দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিব। এবার যে আমের পিউরিটা আমি বানিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এটি আমি থালার মধ্যে দিচ্ছি, আপনারা চাইলে বড় ডালাতেও দিতে পারবেন। দিলে কিন্তু অবশ্যই আগে তেল দিয়ে নেবেন। তেল দিলে হয় কি শুকানোর পরে ভালোভাবে উঠে যায়, ছিঁড়ে যায় না অথবা লেগে যায় না। সে কারণে এখানে আগে থাকতে তেল দিয়ে দিতে হবে। এখন আমি এটিকে সারাদিন রোদে শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নিব ভালোভাবে। যে পাকা আমের আমসত্ত্বটা আমি রোদের মধ্যে শুকাতে দিয়েছিলাম সেটি এখন শুকানো শেষ। 4 দিন ধরে আমি রোদে শুকিয়ে নিয়েছি ভালোভাবে। আমসত্ত্ব কিন্তু ভালোভাবে রোদে শুকাতে হয়। ভালোভাবে রোদে শুকালে আপনি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এটি কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই, আপনি বাইরে রাখতে পারবেন। এখন এই আমসত্ত্বটিকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে রাখতে পারবেন কাটা ছাড়া। এখন আমাদের পাকা আমের আমসত্ত্ব কমপ্লিট, খাওয়ার জন্য প্রস্তুত।
দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনারা এইভাবে বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে এই আমসত্ত্ব বানিয়ে বাড়িতে খেতে পারবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।